ও গদাই, পা চালা ভাই। রাজ্যে কত হলো খেয়াল আছে? শিয়ালের ডাক শুনতে পাচ্ছিস? কেমন মরা কান্নার মতো ডাকছে দেখ। আরে দাঁড়াও দাদা, আর বলো না। মহাজনের বাড়ি থেকে বের হতে দেরি হয়ে গেল। জানোই তো লোকটা কেমন, পায়ে পয়সার হিসেব না করে ছাড়ে না। কিন্তু দাদা, আসল ভয় তো মহাজন নয়, আসল ভয় তো সামনে। চুপ, একদম চুপ। ওই জায়গার নাম মুখেও আনিস না। নাম নিলেই নাকি ওটা জেগে ওঠে। বাতাস দেখছিস কেমন ভারী হয়ে গেছে। সামনেই তো সেই শ্মশান ঘাট, আর তারপরেই তো সেই তাল গাছ। দাদা চলো না ফিরে যাই, আজ আর বাড়ি গিয়ে কাজ নেই। মহাজনের গোয়াল ঘরে রাতটা কাটিয়ে দিই। আমার বুকটা কেমন ধরফর করছে। গত মঙ্গলবার ভুবন কাকা কি দেখেছিল জানো তো? ভুবন? ও তো জ্বরে পড়ে আছে শুনলাম। জ্বর কি আর এমনি এমনি এসেছে? ভুবন কাকা বলছিল রাত তখন দুপুর, ও ফিরছিল এই পথ দিয়ে। হঠাৎ দেখে। কি দেখেছে? তাল গাছের বকডাল থেকে সাদা ধবধবে কি একটা জিনিস উল্টো হয়ে ঝুলে দোল খাচ্ছে। লম্বা লম্বা চুল, আর হাতগুলো নাকি তাল পাতার মতো খসখসে। বাপরে, বলিস কি? চল চল, আর কথা বাড়াস না। আর খবরদার গদাই, যাই শব্দ হোক উপরে তাকাবি না। তাকালেই কিন্তু ঘাড় মটকাবে। ওটা সাধারণ পেতনি নয়, ওটা ব্রহ্ম পিশাচও হতে পারে। তারা শ্মশান পেরিয়ে সেই তাল গাছের কাছাকাছি চলে আসে। তাল গাছটা অন্ধকারে এক বিশাল দানবের মতো দাঁড়িয়ে আছে। দাদা, আমার হ্যারিকেনের তেল ফুরিয়ে আসছে নাকি? আলোটা দপদপ করছে কেন? বাতাস তো নেই সেরকম। বাতাসের দোষ না রে গদাই, বাতাসের দোষ না। ওই দেখ গাছটা কেমন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মনে সাহস রাখ। ও দাদা গো, শুনলে? ওইটা হাসছে, আমাদের দেখেই হাসছে। আরে ওঠ, ওঠ বলছি। বসে থাকলে আজ আর রক্ষে নেই। দৌড় দে। ওরে বাপ রে, মেরে ফেললো রে। ও মা গো, ও দাদা, আমায় ফেলে যেও না। ওটা এদিকেই আসছে। আরে গাধা পালা, ওটা আমাদের ঘাড় মটকাতে নামছে। দুজন ঊর্ধ্বশ্বাসে দৌড়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। তাদের পায়ের শব্দ মিলিয়ে যেতেই সেই তাল গাছের গোড়ায় দেখা যায় সেখানে গুটিসুটি মেরে বসে আছে এক ছোট্ট ছেলে রতন। গায়ে একটা গেঞ্জি আর হাফ প্যান্ট। আরাধন দাদুও পালালো, গদাই কাকাও পালালো। সবাই পালায়, সবাই ভয় পায়, কিন্তু আমার যে পালানোর জায়গা নেই। তুমি কি সত্যি পেতনি? সবাই বলে তুমি খারাপ, তুমি নাকি মানুষ মারো। কই, আমি তো রোজ বসে থাকি, আমাকে তো মারো না। ওরে অলক্ষণে রে, অলক্ষণে বাসনগুলো কি ভেঙে ফেলবি নাকি রে? অত শব্দ করছিস কেন? তোর মামা ঘরে ঘুমোচ্ছে, খেয়াল নেই? না মামি, হাত থেকে বাটিটা পিছলে পড়ে গেল। আর হবে না। আর হবে না? নবাব পুত্র আমার, সকাল থেকে এক ফোঁটা কাজ ঠিক মতো করে না, শুধু গেলার সময় জ্ঞান থাকে। এই কড়াইটা ভালো করে মাছ, বুঝলি তো? কাল রাতে পোড়া দাগ লেগেছে, ওটা যদি না ওঠে আজ দুপুরে তোকে ফ্যানটুকু আমি খেতে দেব না, মনে রাখিস। রতন প্রাণপণে ছাই দিয়ে কড়াই ঘষতে থাকে। তার ছোট হাতে শক্তি নেই। মামা হরিপদ ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে বাইরে আসে। উফ, সকাল সকাল কিসের এত কিচিরমিচির? সুলেখা, এক গ্লাস জল দাও তো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। মামা, এই নাও জল। দূর হ, তোর হাতে জল খেলে আমার দিনটাই খারাপ যাবে। অপয়া কথাকার, বাপের ঠিক নেই, আর মা তো সেই কবে গলায় দড়ি দিয়ে আমাদের ঘাড়ে এই আপদ চাপিয়ে গেল। না গো না, ওর হাতে খেও না। কাল গোসাই বাড়ির পুরুত মশাই বলেছিল রতনের কপালে নাকি শনির দোষ আছে। ও যা ছায়া মারবে তারই সর্বনাশ হবে। আমার তো মনে হয় আমাদের এই অভাবের কারণ ওই ছেলেই। ঠিক বলেছো। শোন রতন, আজ আমি হাটে যাব, তুই আমার সাথে যাবি না। বোঝা টোঝা বইতে পারিস না, শুধু শুধু আপদ। তার চেয়ে তুই বরং মাঠে গিয়ে গরুটা চড়া। আর খবরদার, দুপুরের আগে কিন্তু বাড়ি ফিরবি না। মামা, কাল রাত থেকে কিছু খাইনি, একটু মুড়ি হবে, খুব খিদে পেয়েছে। মামা, লাগছে, ছেড়ে দাও। লাগুক তোর গায়ে গন্ডারের চামড়া, হারাম জাদা। শুধু খাই খাই, তোর বাপ টাকা রেখে গেছে আমার কাছে। তোর মায়ের ওই 1 বিঘে জমিটার কাগজ তো এখনো আমার হাতে আসেনি। তুই মরলে তবে ওটা পাবো। যা দূর হ, মাঠে গিয়ে ঘাস খাজা। সুলেখা, ওকে আজ খেতে দেবে না আমি বলে দিলাম। খাটবে তবে খাবে। হরিপদ এক ধাক্কায় রতনকে উঠোনের মধ্যে ফেলে দেয়। রতন উঠে কাঁদতে কাঁদতে পেছনের দরজা দিয়ে চলে যায়। ভালোই হলো, বুঝলে তো? আপদটা বিদায় হলো। গ্রামের লোক কিন্তু কানাঘুষো করছে, বলছে রতনের মা নাকি মরে গিয়েও শান্তি পায়নি। ওই শ্মশানের গাছে নাকি তাকে দেখা যায়। ধুর, ওসব গায়ের লোকের রটানো কথা। মরা মানুষ আবার ফিরে আসে নাকি? তাছাড়া আমি যা করেছি। কি করেছিলে তুমি? কিছু না, ওর শ্রাদ্ধ শান্তি তো ঠিক মতোই করেছিলাম। যা কাজে যা, বাজে বকিস না। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে।
রতন সেই শ্মশানের তাল গাছটার নিচে এসে বসেছে। পেটে খিদে, চোখে জল, সে সেখানে বসে বসে কাঁদছে। মা গো, তুমি কোথায়? মামা বলে তুমি নাকি খারাপ ছেলে, তুমি নাকি গলায় দড়ি দিয়েছো, কিন্তু আমার তো মনে হয় না তুমি এমন ছিলে। তুমি তো আমাকে রোজ রাতে গল্প শোনাতে, আমার অসুখ হলে সারা রাত জেগে মাথায় হাত বুলিয়ে দিতে। সবাই বলে তুমি মরে গিয়ে ভূত হয়েছো। সত্যি মা, তুমি কি ভূত? বাতাস বইতে শুরু করে, তাল গাছের পাতাগুলো ঝিরঝির শব্দ করে। রতনের মনে হয় যেন কোনো অদৃশ্য হাত ওর চোখের জল মুছিয়ে দিচ্ছে। কে কে ওখানে? কানু দাদু বললো এখানে পেতনি থাকে। তুমি কি সেই পেতনি? আমাকে মারবে? মারো না, মেরে ফেলো। আমার আর বাঁচতে ইচ্ছে করে না। মামি খেতে দেয় না, মামা শুধু মারে। তার চেয়ে তোমার কাছে নিয়ে যাও। এ কি তাই? এখন তো তাই টাকার সময় নয়। তুমি দিলে? তুমি কি আমার খিদের কথা জানতে পারলে? মামা জানলো না, তুমি জানলে? কিন্তু মা, আমি তো তাল ছুলতে পারি না, আমি যে ছোট। তুমি আমাকে সাহায্য করছো। গ্রামের সবাই তোমাকে ভয় পায়। আরাধন দাদু পালালো, গদাই কাকা পালালো, কিন্তু তুমি তো আমাকে মারলে না। তুমি কি আমার বন্ধু হবে? আমার তো কোনো বন্ধু নেই। গ্রামের ছেলেরা আমাকে খেলায় নেয় না, বলে আমি নাকি অপয়া। অন্ধকারে গাছের মগডালে একটা ছায়া নড়ে চড়ে বসে। রতন দেখতে পায় না, কিন্তু সে অনুভব করে। কি মিষ্টি। জানো, আজ আমি এখানেই ঘুমাবো, মামার বাড়ি যাবই না। মামা বাড়ি গেলেই আবার মারবে। তুমি আমাকে দেখবে তো? রতন গাছের গোড়ায় গুটিসুটি মেরে শুয়ে পড়ে। অদ্ভুতভাবে মশা মাছিও তার কাছে আসে না। গাছের উপর থেকে দুটো জোনাকি পোকা নেমে এসে রতনের চারপাশে ঘুরতে থাকে, যেন তারা রতনকে পাহারা দিচ্ছে। ও হরিপদদা, তোমার ভাগ্নেকে তো দেখলাম না দুদিন, গেল কোথায়? ছোকরা কি পালালো নাকি? আর বলো না ভজা, বাউন্ডেলের ছেলে নিশ্চয়ই কোথায় মরে পড়ে আছে। আপদ বিদায় হলে বাঁচি। ছি হরিপদ, নিজের বোনের ছেলে, রক্ত সম্পর্ক, অমন কথা বলতে নেই। খোঁজ নাও। আমি শুনলাম রতন নাকি ওই শ্মশানের তাল গাছটার নিচে দিনরাত পড়ে থাকে। শ্মশানে? হ্যাঁ গো হরিপদদা, আমি কাল ভোরে মাছ ধরতে যাচ্ছিলাম, দেখি রতন গাছতলায় বসে কার সাথে যেন কথা বলছে। কার সাথে কথা বলবে? ভূতের সাথে? ওখানে তো মানুষ যায় না। আরে হেসো না, হেসো না, আমি নিজের কানে শুনেছি ও গাছে নির্ঘাত খারাপ কিছু একটা আছে। ছেলেটাকে তান্ত্রিক দেখাও, নয়তো ও পিশাচ সিদ্ধ হয়ে যাবে, আমাদের গ্রামেরও বিপদ হবে। পিশাচ সিদ্ধ? দাঁড়া, আজ গিয়ে কান মোলে নিয়ে আসবো। পাজির পাজারা আমার নাম ডোবাবে দেখছি। রতন তাল গাছের নিচে বসে মাটির পুতুল বানাচ্ছে। হরিপদ রেগে গটগট করে সেখানে আসে, হাতে একটা সরু ব্যাটের লাঠি। এই হতভাগা, এখানে বসে জকের ধর নাগলাচ্ছিস? ওদিকে লোকে যে আমার নামে বদনাম দিচ্ছে। ওঠ ওঠ বলছি। মামা, আমি যাব না। তোমরা আমাকে খেতে দাও না, শুধু মারো। আমি এখানেই থাকবো। এই গাছ আমাকে খেতে দেয়। গাছ খেতে দেয়? তোর অস্পর্ধা তো কম নয়। আজ তোকে আমি পিটিয়ে তক্তা বানাবো, দেখবো তোকে কে বাঁচায়। হরিপদ যেই রতনকে মারার জন্য লাঠি তুলেছে, হঠাৎ ওরে বাবা, এটা কি হলো? মামা, তুমি সরে যাও, গাছটা রেগে গেছে, ও তোমাকে পছন্দ করছে না। রতন চলে আয় বলছি। এখানে এখানে থাকা ভালো না। দেখছিস না ডাল ভেঙে পড়ছে, মাথায় পড়লে তো মরে যাবি। আমার মাথায় পড়বে না মামা, তোমার মাথায় পড়তো যদি তুমি আমাকে মারতে। তুমি চলে যাও। ঠিক আছে ঠিক আছে, না এলি নাই, মরে যা। ভূত পেতনি তোকে চিবিয়ে খাক, আমি তোর মুখও দেখবো না। হরিপদ প্রায় দৌড়তে দৌড়তে সেখান থেকে পালায়, কিন্তু যাবার সময় সে বারবার পেছন ফিরে তাকাতে থাকে। তার মনে সন্দেহ দানা বাঁধে, এটা কি শুধু কাকতালীয়, নাকি সত্যিই কেউ রতনকে পাহারা দিচ্ছে? এক সপ্তাহ পরের ঘটনা। মাঝরাত। রতন এখন রোজ রাতে লুকিয়ে শ্মশানে যায়, আবার ভোরের আগে মামার গোয়াল ঘরে ফিরে আসে, যাতে কেউ সন্দেহ না করে। আজ সে মামির সুলেখা দেবীর রান্নাঘর থেকে একটা নারকেল নাড়ু চুরি করে এনেছে। এই না, তুমি তো কিছু খাও না, শুধু আমাকে দাও। আজ আমি তোমার জন্য এনেছি। মামি দেখতে পেলে খুব মারতো, কিন্তু আমি লুকিয়ে এনেছি। খাবে না মা? তুমি নিলে মা, তুমি নিলে? জানো মা, আজ বিকেলে মামার বাড়িতে একজন কালো চশমা পরা লোক এসেছিল। মামা তাকে বলছিল জমিটা বিক্রি করে দেবে। মামা বলছিল রতনকে সরালেই সব আমার। ওরা আমাকে সরাতে চায় কেন মা? আমি তো অল্প একটু ভাত খাই, আর তো কিছুই চাই না। গাছের উপর থেকে শো শো শব্দ আসে, যদিও কোনো বাতাস নেই। রাগ করো না,
আমি তো আছি, আমি বড় হয়ে অনেক কাজ করব, তখন আর মামার কাছে ভাত চাইবো না, তখন তোমাকে ভালো ভালো খাবার দেব। আচ্ছা মা, আমার আসল মা কি সত্যি খারাপ ছিল? মামা বলে মা পাপী ছিল। হঠাৎ গাছের উপর থেকে এক ফোঁটা জল রতনের গালে পড়ে। বৃষ্টি নয়, পরিষ্কার আকাশ। কেঁদো না, আমি বিশ্বাস করি না, আমার মা সবচেয়ে ভালো ছিল, তুমিও ভালো। এদিকে হরিপদর ঘরের ভেতর লণ্ঠনের আলোয় হরিপদ আর সুলেখা দেবী আস্তে আস্তে কথা বলছে। তুমি কি সত্যিই জমিটা বেচবে? কিন্তু রতনের সই ছাড়া তো হবে না, ও তো এখনো না ভালো, কিন্তু ওর অভিভাবক হিসেবে তোমার সই তখনই মানাবে যদি রতন নিখোঁজ হয় বা মরে যায়। কিন্তু কিন্তু ওই গাছ, রতনকে যাই করতে যাচ্ছ, ওই গাছটা তো বাধা দিচ্ছে। সেই ব্যবস্থাই তো করছি। ওই গাছটা বড্ড বার বেড়েছে। আমার মনে হয় আমার বোনটাই পেতনি হয়ে ওখানে আছে, ছেলেকে আগলাচ্ছে। মরে গিয়েও শান্তি দিল না। ও কথা বলো না গো, মরা মানুষ ফিরে আসে নাকি? হ্যাঁ, আর এলেই বা কি তাদের শক্তি থাকে? হ্যাঁ থাকে সুলেখা, থাকে। যদি অতৃপ্ত থাকে তবে থাকে। আর আমি ওকে যেভাবে, যাই হোক, ওসব ভেবে লাভ নেই। পাশের গ্রামের তান্ত্রিক অঘোরনাথের সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন ওই গাছটাই আসল শক্তি। আগে গাছটাকে বন্ধ করতে হবে, তারপর রতনকে। কি করবে, কি করবে শুনি? বলি দেব। আমাবস্যার রাতে ঠিক ওই গাছের নিচেই তান্ত্রিক বলেছে নিজের রক্তের কাউকে যদি ওই গাছের নিচে বলি দিয়ে সেই রক্ত গাছের শিকড়ে ঢেলে দেওয়া যায়, তবে ওই পেতনির ক্ষমতা নষ্ট হয়ে যাবে। পেতনি তখন আমার বশ মানবে, আর রতনও শেষ, পেতনিও শেষ, জমি আমাদের। কিন্তু পুলিশ, গ্রামের লোক? পুলিশ ভাববে কোনো বন্য জন্তু বা ওই গ্রামের লোকেদের রটানো ভুতুরে কাণ্ড। কেউ সন্দেহ করবে না। কালই আমাবস্যা, কাল রাতেই সব শেষ করব। তুই শুধু রতনকে কাল বিকেলে বাড়ি থেকে বেরোতে দিবি না। পরদিন বিকেলে আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। মাঝে মাঝে মেঘ ডাকার শব্দ, ঝড়ের পূর্বাভাস। হরিপদ দাওয়ায় বসে আছে, তার পাশে রাখা আছে একটা দা। আজই সুযোগ। আকাশ যা বলছে, আজ রাতে মানুষ তো দূর, একটা মশা মাছিও ঘর থেকে বেরোবে না। আজ কেউ টের পাবে না শ্মশানে কি হচ্ছে। সুলেখা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে আসে, তার হাতে একটা বাটি, বাটি থেকে ধোঁয়া উঠছে। ও, পায়েসটা হয়ে গেছে, এতে যা মেশানোর আমি মিশিয়ে দিয়েছি। ওই ঘুমের ওষুধে একটা হাতি 2 দিন ঘুমিয়ে থাকবে। কিন্তু আমার কেন জানি বুকটা কাঁপছে গো। চুপ কর, বুক কাঁপছে? জমিটা যখন বেচে 1 গাদা টাকা পাবি তখন বুক কাঁপবে না? রতন কোথায়? পিছনের ডোবায় হাত পা ধুচ্ছে। ডাক ওকে, আদর করে খাওয়া, মনে রাখবি এটাই ওর শেষ খাওয়া। রতন হাত পা ধুয়ে ভেজা পায়ে উঠে আসে, তার চোখ মুখে খিদে। মামি, ও খুব মেঘ করেছে, আজ কি ঝড় হবে? আমার গাছটা, মানে তাল গাছটা যদি ভেঙে যায়? আরে পাগলা, ও কি যেমন যেমন গাছ, ও কিচ্ছু হবে না। তুই আজ আর বাইরে যাস না বাবা, দেখছিস না কেমন বিদ্যুৎ চমকাচ্ছে? আজ ঘরে থাক, তোর মামি তোর জন্য পায়েস রেঁধেছে। পায়েস? আমার জন্য? সত্যি? হ্যাঁ রে, নে নে খেয়ে নে, অনেকদিন তো ভালো মন্দ খাসনি, আজ পেট ভরে খা। রতন খুশিতে গদগদ হয়ে বসে পড়ে। সে বিশ্বাসই করতে পারছে না যে মামি তাকে পায়েস দিচ্ছে। সে গোপ গ্লাসে খেতে শুরু করে। কি ভালো হয়েছে মামি, খুব মিষ্টি, তোমরাও খাবে না? আমরা পরে খাবো, তুই সবটুকু খা, চেটে পুটে খা। পায়েস খাওয়ার কিছুক্ষণ পরেই রতনের চোখ জড়িয়ে আসতে থাকে। সে হাই তোলে। মামা, আমার কেমন যেন ঘুম পাচ্ছে, মাথাটা ঘুরছে। ঘুম? ঘুম তো পাবেই বাবা, পেট ভরেছিস তো। সো এখানেই শুয়ে পড়, লম্বা ঘুম দে, একবারে চিরকালের ঘুম। গাছ। রতন দাওয়ার এক কোণে অঘরে ঘুমিয়ে পড়ে। তার হাত থেকে বাটিটা গড়িয়ে পড়ে যায়। বাইরে মেঘের গর্জন তীব্র হয়, বাতাস বইতে শুরু করে। যা, দড়ি আর পাটের বস্তাটা নিয়ে আয়, আর দেরি করা যাবে না, অন্ধকার হয়ে এসেছে। জ্ঞান ফেরার আগেই কাজটা শেষ করতে হবে। বাইরে যা ঝড় বৃষ্টি শুরু হলো, তুমি একা পারবে? একাই পারবো। আর ওই পেতনি, আজ তারও শেষ দিন। আমার হাতে তার ছেলের রক্ত লাগলে সে জব্দ হবে। মাঝরাত, ঝড় শুরু হয়েছে। গ্রামের রাস্তাঘাট জনশূন্য, মুষলধারে বৃষ্টি পড়ছে। হরিপদ রতনকে বড় পাটের বস্তায় ভরে কাঁধে নিয়েছে। সে বৃষ্টির মধ্যে দিয়ে শ্মশানের দিকে হাঁটছে। মরা আপদ, জ্যান্ত অবস্থাতেই এত ভারী, এই বৃষ্টির সময় তো হাঁটাই দায়। হরিপদ শ্মশানের কাছাকাছি এসে একটা গর্তে পা হরকায়। আরে বাপরে, উড়ি বাবু, মরে গেলাম। কাঁধ থেকে রতনের বস্তাটা ছিটকে গিয়ে একটা কাটা ঝোপের উপর পড়ে। কাটার খোঁজায় পুরনো বস্তাটা ছিঁড়ে যায়, আর রতনের শরীর সেই বস্তা থেকে নিচে পড়ে যায়। ইস, কোমরটা গেল রে, ওরে বাবারে। বৃষ্টির ঠান্ডা জলের ঝাপটা রতনের চোখে মুখে লাগে। কাটার খোঁচায় তার চামড়া ছিঁড়ে যাওয়ার ব্যথায় আর ঠান্ডায় ওষুধের ঘোরটা তার একটু কেটে যায়। রতন চোখ পিটপিট করে তাকায়।
বিদ্যুতের ঝলকানি তার চোখে পড়ে। আমি কোথায়? এত বৃষ্টি, আমি তো বাড়িতে ছিলাম। সে দেখে তার সামনে তার মামা দাঁড়িয়ে আছে, তার মামার হাতে সেই চকচকে দা। রতন সব বুঝতে পারে। মামা আমাকে বস্তায় ভরেছে, মামা আমাকে মারতে এনেছে। রতন প্রাণপণে চেষ্টা করে উঠে দাঁড়ানোর। সে অনেক কষ্টে উঠে দাঁড়ায়, কিন্তু ওষুধের ঘোরে তার পা টলছে। ইস, উফ, বস্তাটা কোথায় গেল? উফ, আরে শয়তানটা জেগে গেছে। দাঁড়া, আজ তোকে জমও বাঁচাতে পারবে না। মা, বাঁচাও, মাগো। চাচা, যত খুশি চাচা, এই শ্মশানে তোর মরা কান্না শোনার কেউ নেই। রতন কাদা জল ভেঙে সোজা দৌড় দেয় তার একমাত্র আশ্রয়ের দিকে, সেই তাল গাছ। শ্মশানের সেই তাল গাছ তলা। রতন কোনো ক্রমে গাছের গোড়ায় এসে পৌঁছয়। সে ধর ধর করে কাঁপছে। মা, দরজা খোলো, আমাকে ভেতরে নাও, মামা আমাকে মেরে ফেলবে। হরিপদ সেখানে এসে পৌঁছয়, চোখে খুনের নেশা। ঠিক জায়গায় এসেছিস, তোর মায়ের কাছেই তোকে পাঠাবো আজ। এই গাছের নিচেই তো তোকে বলি দেবো। মামা, আমাকে মেরো না, আমি জমি চাই না, কিচ্ছু চাই না, আমি গ্রাম ছেড়ে চলে যাব। জমি তো আমি নেবই, কিন্তু তুই বেঁচে থাকলে তো পুলিশ জানবে তুই মর। তোর রক্ত এই গাছে দিলেই সব আপদ শেষ। হরিপদ রতনের কাছে দাঁড়িয়ে দাটা উপরে তুলে কোপ মারার জন্য। রতন চোখ বন্ধ করে ফেলে। বিদায় রতন। ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে একটা তীব্র বাজ পড়ে গাছের ঠিক মগ ডালে। কান ফাটানো শব্দ। হরিপদর চোখ ধাঁধিয়ে যায়। এ কি? সেই অন্ধকারের ভেতর থেকে বাতাসের শো শো শব্দের সাথে একটা ছায়া মূর্তি দ্রুত নিচে নেমে আসে। ওটা কোনো সাধারণ পেতনি নয়, সাদা শাড়ি পরা এক নারী মূর্তি। চুলগুলো ঝড়ের মতো উঠছে, তার চোখ দুটো দিয়ে যেন আগুনের গোলা বেরোচ্ছে। মূর্তিটি রতন আর হরিপদর মাঝখানে এসে দাঁড়ায়। কে 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 তুই? সে একটা বিকট হুঙ্কার দেয়। দিদি, মালতী, তুই? ছায়ামূর্তিটা কথা বলে না। ছেড়ে দে, দোহাই তোর। আমি আমি তোকে মারতে চাইনি। ওটা ওটা দুর্ঘটনা ছিল, বিশ্বাস কর। অদৃশ্য এক শক্তিতে হরিপদর হাতের দা ছিটকে অন্ধকারে হারিয়ে যায়। তারপর সেই অদৃশ্য শক্তি হরিপদর গলা টিপে ধরে তাকে শূন্যে ভাসিয়ে দেয়। না না না, আমি মিথ্যে বলছি, ওটা দুর্ঘটনা ছিল না। আমি মেরেছিলাম কয়নার লোভে, জমির লোভে। তোকে গলা টিপে মেরে এই কাছে ঝুলিয়ে দিয়েছিলাম, যাতে যাতে লোকে ভাবে তুই আত্মহত্যা করেছিস। আমাকে ক্ষমা করে দে বোন। আমি আমি আর রতনকে ছোবো না, ছেড়ে দে। মামা, তুমি তুমি আমার মাকে মেরেছিলে? হরিপদ কোনো উত্তর দিতে পারে না। ছায়ামূর্তিটি তাকে সজোরে মাটিতে আছাড় মারে। হরিপদ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। ছায়ামূর্তিটি এবার ধীরে ধীরে রতনের দিকে ফেরে। মা, তুমি কি আমার মা? মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা, আমি তোমার কাছে যাব। না বাবা, সময় হয়নি, তুই বেঁচে থাক, অনেক বড় হ। আমি তো আছি, সব সময় তোর সাথেই আছি। কিন্তু আমি যে একা। হঠাৎ গাছের উপর থেকে একটা লাল রঙের ফিতে হাওয়ায় ভেসে নিচে নামে। এটা সেই ফিতে যেটা রতনের মা চুলে বাঁধত। ফিতেটা রতনের হাতের উপর পড়ে। মূর্তিটি ধীরে ধীরে পেছতে থাকে এবং ধীরে ধীরে বাতাসের সাথে মিশে যায়। ঝড় আস্তে আস্তে থামতে শুরু করে। পরদিন ভোরবেলা আকাশ ঝকঝকে পরিষ্কার। আরে ছেলেটা, সারা রাত এই ঝড়ের মধ্যে ছিলি, খুব কষ্ট পেয়েছিস না রে বাবা? না বিমল কাকা, আমার ভয় লাগেনি। মা ছিল তো, মা আমাকে আগলে রেখেছিল। মা? হ্যাঁ, তোমরা যাকে পেতনি বলো সেই আমার মা। সে আমাকে বলেছে আমি যেন আর ভয় না পাই। সে আমাকে এই ফিতেটা দিয়েছে। রতনের কথা শুনে মোড়ল ও গ্রামবাসী নিশ্চিত হন যে মালতীর আত্মহত্যার ভুল ধারণার আড়ালে হরিপদই আসল হত্যাকারী। চলো রতন, তুমি থানায় চলো, তোমার জবানবন্দি লাগবে। আর চিন্তা নেই, তোমার মামা যেন আর কোনোদিন জেল থেকে না বেরোতে পারে তার ব্যবস্থা আমি করছি। আর তোমার জমির ব্যবস্থাটাও আমি করব। চলো। রতন পুলিশের সাথে যেতে যেতে একবার পেছনে ফিরে তাকায়। সকালে সোনার রোদে তাল গাছটা চকচক করছে। রতন হাসে, সে জানে মা তাকে দেখছে।